মাননীয় সদস্যবৃন্দ, চলতি অধিবেশন সমাপ্তি সম্পর্কে আমি মহামান্য রাষ্ট্রপতির আদেশ পেয়েছি। এই আদেশটি পাঠ করে শোনাবার আগে আমি অধিবেশন সমাপ্তি সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, লালমনিরহাট ৩। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতির পিতার জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের শুভেচ্ছা অভিনন্দন সবার জন্য। মাননীয় স্পিকার, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সামনে 14 জুলাই তার প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করছি। একই দিনে আমরা দেখতে পাচ্ছি যে দুটি উপনির্বাচন ঘোষণা করা হয়েছে। হয়তো নির্বাচন কমিশন জিনিসটিকে তেমনভাবে লক্ষ্য করেননি। উনি এই সংসদের বিরোধী দলীয় নেতা ছিলেন। দীর্ঘদিন উনি বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে উনি ওনার অবদান আছে। তা আমরা মনে করি যে যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আছে, আমাদের নেতাকর্মীদের একটা স্বাভাবিক সহানুভূতি যে মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটা আমরা সেরকম পরিবেশে পালন করতে চাই। নির্বাচন হলে ওটা একটু বিঘ্নিত হতে পারে। এই বিষয়টি যদিও নির্বাচন কমিশনের বিষয় এবং এটা আপনারও এখতিয়ারে নেই, মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ারেও নেই, তবুও আপনারা হয়তো এই বিষয়ে আমাদের কোনো সহায়তা করতে পারেন। আমি নির্বাচন কমিশনে একটি পত্র দিয়েছি এই বিষয়ে, যদি এটাকে পরিবর্তন করা সম্ভব হয় ওনারা বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের আজকে শেষ দিন। এই অধিবেশনটি মূলত বাজেট সম্পর্কিত। 2019-20 সালের সম্পূরক বাজেট এবং 2020-21 সালের মূল বাজেটের অর্থ বিল ও ব্যয় নির্দিষ্টকরণ বিল এই অধিবেশনে অনুমোদিত হয়েছে। এই অধিবেশন শুরু হয়েছে 10ই জুন 2020 তারিখে। সম্পূরক বাজেট 2019-2020 অর্থ বছরের এবং 2020-2021 অর্থ বছরের মূল প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে 11ই জুন 2020 তারিখে। সম্পূরক বাজেট পাশ করা হয়েছে 15ই জুন এবং অর্থ বিল পাশ করা হয়েছে 29শে জুন। ব্যয় নির্দিষ্টকরণ বিল পাশ করা হয়েছে 30শে জুন। এর বাইরে বেশ কতগুলি প্রতিবেদন, স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপিত হয়েছে এবং এই কতগুলি জরুরি আইন পাশ করা হয়েছে। বর্তমান অধিবেশনটি বেশ কিছু বিশেষত্ব লক্ষ্য করা যায়। মাননীয় স্পিকার, সবচেয়ে উল্লেখযোগ্য বিশেষত্ব হলো বাজেট অধিবেশনের মেয়াদকাল যে কোনো সময়ের চেয়ে অনেক কম রাখা হয়েছে। কোভিড-19 বিশ্ব মহামারী এখন আমাদের দেশে বেশ বিপর্যয় সৃষ্টি করেছে। সংক্রমণ বিস্তার লাভ করছে প্রতিদিন। সে কারণে সংসদ সদস্যগণের ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় এনে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব প্রজ্ঞায় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়াস নিয়েছেন। সকল কর্মকর্তা কর্মচারী এবং সংসদ সদস্য যারা সংসদ কার্যে অংশগ্রহণ করবেন তাদের সকলের কোভিড-19 টেস্ট করার ব্যবস্থা করেছেন। সংসদের ঢোকার মুখের দেহের তাপমাত্রা মাপা এবং থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাদেরকে বাছাই করা এবং তারপরে জীবাণুমুক্ত পরিবেশে যাতে সংসদ অধিবেশন হতে পারে তার জন্য সকল রকম সুরক্ষার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থা উনি করেছেন। একই সঙ্গে স্বল্পতম সময় প্রয়োজনীয় আইন প্রণয়ন কার্যাবলী সহ অন্যান্য দরকারি সংসদীয় কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থাও করা হয়েছে। মাননীয় স্পিকার, যত বেশি দিন এই সংসদ চলবে তত বেশি দিনই সংসদ সচিবালয়ে সংসদের কার্যক্রমের সঙ্গে জড়িত এবং সংসদ সদস্যগণ যারা এখানে আসবেন তাদের সকলেরই সংক্রমণের ঝুঁকি এবং মৃত্যুর আশঙ্কা বাড়তে থাকবে। এটা অনুধাবন করেই সংসদের কার্যদিবস ও মোট কার্যকাল সীমিত রাখা হয়েছে। বাস্তবেও দেখা গেছে যে সংসদ চলাকালীন সময় বেশ কয়েকজন সংসদ সদস্য এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমনকি কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে দুঃখজনকভাবে হলেও। কর্মকর্তা কর্মচারীদের বিষয়েও এই ধারা বজায় আছে দেখা যাচ্ছে। করোনা পূর্ববর্তী সময়ের ন্যায় একইভাবে সংসদ অধিবেশন যদি আমরা বাজেট অধিবেশন যেভাবে সাধারণভাবে চলে দীর্ঘদিন এবং দীর্ঘ সময় ধরে চালাতাম এবং সকলকেই বাজেট ছাড়াও যে কোনো বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করার যে রীতি সেটা যদি আমরা এখানে
বক্তব্য প্রদান করার সুযোগ দিতাম, তাহলে সেটা আমার মনে হয় স্বাভাবিক হতো না। কেননা পরিবেশটা অস্বাভাবিক। যত বেশি দিন সংসদ চলবে তত বেশি দিনই আমাদের এই মৃত্যুর ঝুঁকি এবং সংক্রমণের ঝুঁকি বাড়তে থাকবে। সেই হিসাবে আমি মনে করি যে এই যে সংসদের অধিবেশন কম করা হয়েছে, এটা যৌক্তিক এবং এটা সময় উপযোগী হয়েছে। তবে সম্পূরক বাজেট এবং মূল প্রস্তাবিত বাজেটে যে সমস্ত বিষয় উত্থাপন ও আলোচনা বা সমাধান দেশবাসী প্রত্যাশা করেছিল, তার অধিকাংশই আলোচনা হয়েছে, অভিযোগ উত্থাপিত হয়েছে, জবাব দেওয়া হয়েছে। জনগণের পক্ষ থেকে সুপারিশ আলোচিত হয়েছে, কিছু কিছু সুপারিশ গ্রহণ করা হয়েছে, সকল সুপারিশ গ্রহণ করা হয়নি এবং কোনো বাজেট অধিবেশনে এই সকল সুপারিশ গ্রহণ করা হয়নি। কাজেই সেই হিসাবে সংসদ অধিবেশন যদিও সংক্ষিপ্ত, তবু আমি মনে করি সর্বদিক থেকে সর্বাঙ্গীন সফল এবং সব দিক থেকেই সুন্দর, সকল কার্য সম্পাদনে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করা হয়েছে। এই অধিবেশনে বিভিন্ন পর্যায়ে সম্পূরক বাজেট ও প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অনেক কিছুর সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলি উঠে এসছে, যেগুলি আমি একটু উল্লেখযোগ্যের জন্য এখানে বলতে চাই। সংক্ষেপে বলতে গেলে করোনা মোকাবেলায় সার্বিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার কথা উঠে এসেছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর অপসারণের দাবি উঠেছে কিছুটা ভদ্রভাবে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অপর্যাপ্ততা, অধিকাংশ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার নার্স কর্মীদের মঞ্জুরিকৃত পদসমূহের অধিকাংশ খালি থাকা সত্ত্বেও ওই পদে নিয়োগ না দেওয়া, নতুন পদ সৃষ্টির দাবিসমূহ বিবেচনায় না নেওয়া, অত্যাধুনিক যন্ত্রপাতির নামে অকেজো মেডিকেল যন্ত্রপাতি সরবরাহ, ওয়ারেন্টি সময়ের ভিতরে বারংবার তাগাদা দেওয়া সত্ত্বেও সেই মেশিনগুলি ঠিক করার কোনো ব্যবস্থা না করা, ফলশ্রুতিতে বিশাল ব্যয়ে সংগৃহীত মেডিকেল যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকা, স্বাস্থ্য সরঞ্জামাদি সরবরাহে দুর্নীতি, অনিয়ম, নিম্নমান ও উচ্চ মূল্যের অভিযোগ, স্বাস্থ্য খাতের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের ভিতরে সমন্বয়ের অভাব, এই বিষয়গুলি আলোচিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়োগের ব্যাপারে নির্দেশ দান করেছেন, উনি সংসদে জানিয়েছেন, এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে উনি তদন্ত করার ব্যবস্থা করেছেন, সেটা উনি সংসদে জানিয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি যে ওই কাজগুলি এখন অগ্রসরমান আছে। ডাক্তার, নার্স নিয়োগের ব্যবস্থা প্রক্রিয়া করা হচ্ছে এবং কিছু কিছু বিষয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলি তদন্ত করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সংসদে দাবি করেছেন, সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার, আমাদের এই করোনা ভাইরাসের সংক্রমিতের মধ্যে মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায়, এমনকি অনেক উন্নত দেশের তুলনায়ও অনেক কম। এটা অবশ্য কথাটা ঠিক, তবে এর কৃতিত্ব বা অবদান স্বাস্থ্য বিভাগ কতটুকু দাবি করতে পারে সে ব্যাপারে সাধারণ জনগণের মধ্যে সন্দেহ আছে। বেশিরভাগ আক্রান্ত রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন বেসরকারিভাবে, সেখানে ভালো হচ্ছেন। যারা বেশি অসুস্থ হচ্ছেন বা অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে, তারাও বেশিরভাগ সরকারি হাসপাতালে তেমন একটা অক্সিজেন সুযোগ সুবিধা পাচ্ছেন না। ঢাকা শহরে বা বিভাগীয় শহরে কোথাও কোথাও অক্সিজেন ও ভেন্টিলেটর সুবিধা থাকলেও তা পর্যাপ্ত নয়। জেলা, শহর ও উপজেলা পর্যায়ে এই সুবিধাটি নেই বললেই চলে। ঢাকায় সরকারি কোভিড হাসপাতালগুলি সম্পর্কে অন্তত কিছুদিন আগের সাধারণ মানুষের ধারণা, একটি বাক্য, একটি কথা থেকেই কিছুটা বোঝা যায়। আমি অনেককে অনেক সময় বলতে শুনেছি যে করোনা হলে সরকারি হাসপাতালে যেও না, ওখানে গেলে মারা যাবে। এটা অবশ্য কিছুদিন আগের কথা। আশা করি ইতিমধ্যে পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এগুলো দেখছেন এবং আমরা দেখছি যে প্রতিদিনের কিছু না কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে ধারণা করার কারণ আছে সাধারণ মানুষের মধ্যে, যে রুগীরা অনেকেই ভালো হচ্ছেন নিজেদের বুদ্ধি, বিবেচনা, শক্তি ও ভাগ্যের গুণে। আমাদের দেশের মানুষের রোগ প্রতিরোধক শক্তি ও আমাদের উপর আল্লাহর রহমত যে অত্যধিক, সেটা হয়তো আবার প্রমাণিত হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তকরণ পরীক্ষা কোভিড-19 টেস্টিংয়ের ফেসিলিটি যা আমাদের দেশে সময় মতো যথেষ্ট পরিমাণে তৈরি করা হয়নি, এই অভিযোগ সংসদে আলোচিত হয়েছে। অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সুবিধাদি, যেমন কোভিড হাসপাতালসমূহে অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর সুবিধা পর্যাপ্ত পরিমাণে দরকার মতো সৃষ্টি করা হয়নি। সংসদ সদস্যদের মধ্যে এরকম ক্ষোভ আমরা লক্ষ্য করেছি অনেক সময়। এই গাফিলতির কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য, রোগটি নতুন, এ রোগের প্রয়োজনীয় সংক্রমণ শনাক্তকরণ ও চিকিৎসা পদ্ধতি আগে থেকে জানা সম্ভব ছিল না। অভিজ্ঞতা না থাকাতে এই বিষয়ে পূর্ব প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না।
তথাপি রোগ শনাক্তকরণ পরীক্ষাগার ও কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে, অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটর সুবিধা দেওয়া হচ্ছে এবং এই সকল সুযোগ সুবিধা ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে। কথাটা সত্যি, তবে কথাটা আংশিক সত্যি। সর্বপ্রথম চীনের হুবেই প্রদেশে কোভিড-19 রোগ শনাক্ত করা হয় 17 নভেম্বর 2019 সালে। চীনের পর ক্রমান্বয়ে বিশ্বব্যাপী একটির পর একটি দেশে এ রোগ বিস্তার লাভ করতে থাকে। ফলশ্রুতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে বিশ্ব মহামারী হিসেবে ঘোষণা করেছেন 11 মার্চ 2020 সালে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে 17 নভেম্বর 2019। তখন থেকেই কিন্তু করোনার বৈশিষ্ট্য কী, শনাক্তকরণ পদ্ধতি ও চিকিৎসা বিষয়ে ধারণা ও অভিজ্ঞতা বিশ্বে সকলেই অবহিত হয়েছেন। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা না জানার কথা নয়। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ ছিল। এই সংসদেই বিভিন্ন সময়, যেমন 17 ফেব্রুয়ারি আমি নিজেই 2020 সালে এই বিষয়ে প্রস্তুতি আমার আহ্বান জানিয়েছিলাম। পরবর্তীতে আরও কয়েকজন সংসদ সদস্য এই বিষয়ে আলাপ আলোচনা করেছিলেন। নভেম্বর 2019-এর মধ্যে জানা গেছে, তখনই আমরা জানতাম যে শনাক্তকরণের জন্য একটা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, RT-PCR, রিয়েল টাইম পলিমারাইজ চেইন রিয়াকশন। এটাতে বিশ্বাসযোগ্য ফলাফল দেয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে জানানো হয়েছিল। করোনা আক্রান্ত রোগীদের তখনই আমরা জানতাম যে 80% মৃদুর সংক্রমণের শিকার হয় ও বাসায় থেকেই তারা লক্ষণভিত্তিক চিকিৎসা করে ভালো হয়ে ওঠে। 15% কিছু জটিলতার কারণে হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন হয় এবং 5%-এর মতো অতি জটিলতায় ভোগেন। এই 5%-এর মধ্যে থেকেই 1-2% বা ম্যাক্সিমাম 3% রোগী মৃত্যুবরণ করে। এই রোগের জটিলতা হলো প্রধানত শ্বাসকষ্ট। সাধারণভাবে অক্সিজেন বা চাপ দিয়ে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকলে 15% রোগী ভালো হয়ে যায়। অন্য কোনো শারীরিক অসুস্থতা থাকলেই শুধু অধিক জটিলতা দেখা যায়। তখন তাদের লাইফ সাপোর্ট ব্যবস্থার প্রয়োজন পড়ে। স্পিকার, ফলে করোনা হাসপাতালে অক্সিজেন দেওয়া অত্যন্ত জরুরি জটিল রোগীদের বাঁচানোর জন্য। আর অতি জটিল রোগীদের বাঁচানোর জন্য লাইফ সাপোর্ট সিস্টেম দিতে হবে। এগুলো কিন্তু আমরা জানি, সেই যখন করোনা শনাক্তকরণ করা হয়েছে নভেম্বর 2019 সালে, তখন থেকেই কিন্তু এগুলো আমরা জানি করোনা কীভাবে কী করতে হবে। আগেই বলা হয়েছে, চীনের সর্বপ্রথম করোনা উপস্থিতি ও বিস্তার শেষ পর্যন্ত বাংলাদেশে পৌঁছতে সময় লেগেছে 3.5 মাস, নভেম্বর 2019 থেকে মার্চ 2020 সাল পর্যন্ত। এ সময়কালে শুধু ঢাকায় একটি পরীক্ষাগার তৈরি করা হয়েছিল করোনা রোগী শনাক্তকরণের জন্য। পরবর্তীতে করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এক পর্যায়ে ধীরে ধীরে বিভিন্ন স্থানে শনাক্তকরণ পরীক্ষাগার তৈরি করা হয়। যখন ঢাকায় মাত্র একটি পরীক্ষাগার তৈরি করা হয়, সেই একই সময় রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এবং বিভাগীয় শহরগুলিতে ও পর্যায়ক্রমে জেলা শহরগুলিতে পর্যন্ত করোনা শনাক্তকরণের পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম যদি চালু করা যেত, তখনই শুরু করা হলে আমরা এখন অনেক আগেই সাধারণ সকল মানুষের নাগালের মধ্যে রোগ শনাক্তকরণ সুবিধা সহজলভ্য করা সম্ভব করতে পারতাম। সে লক্ষ্য এখন পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। আমার বিশ্বাস কবে নাগাদ পারবো তাও আমরা এখনও নিশ্চিত নই। আবার বলছি, চীনে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরে বাংলাদেশের প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 3.5 মাস পরে। সেই সময়ের মধ্যে স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে বা এর সাথে করোনা মোকাবেলা প্রস্তুত করতে তেমন কিছু লক্ষণীয় কাজ করেননি। পরবর্তীতে ঢিলেঢালাভাবে সুবিধাদি বৃদ্ধির কাজ শুরু করা হয়েছে। এখন পর্যন্ত পর্যাপ্ত চিকিৎসা সুবিধা তৈরি করা হয়েছে বলা যায় না। জরুরি ভিত্তিতে শুরু থেকেই যদি স্বাস্থ্য বিভাগ সকল সরকারি হাসপাতালে করোনা চিকিৎসার আলাদা ব্যবস্থা সৃষ্টি, অক্সিজেন সুবিধাদি কার্যকর ও সম্প্রসারণের উদ্যোগ নিতেন, যতটা সম্ভব হাসপাতালে ICU লাইফ সাপোর্ট ইউনিট স্থাপনের ব্যবস্থা দিতেন, আজ 6 মাস পরে রোগীর মৃত্যুর হার অনেক কম হতো বলে আমরা ধারণা করি। স্বাস্থ্য বিভাগ কিছুই করেনি এটা বলা হয়তো সঠিক নয় স্পিকার, তবে বলা যায় যে সময় স্বাস্থ্য বিভাগের সক্রিয় ভূমিকা রাখার প্রয়োজন ছিল, তারা সে সময় নিষ্ক্রিয় ছিলেন। যখন কাজ শুরু করেছেন তখন কাজের গতি ছিল মন্থর। আগাগোড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল কাজের মধ্যে সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা সুস্পষ্ট ছিল এবং এই বিষয়ে 2-1টি উদাহরণ আমি এখানে উল্লেখ করতে চাই। একেবারেই প্রারম্ভিক প্রস্তুতি
করোনা ভাইরাস সম্পর্কে, সেটা হলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এবং মাস্ক এবং হ্যান্ড গ্লোভস, এটা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকার দরকার ছিল, সেটা ছিল না। আমরা দেখেছি যে যখন শুরু করা হয় তখন দেখা যায় সরবরাহকৃত মালামাল অনেকেই নিম্নমান বলে আমরা অনেকখান থেকে অভিযোগ পেলাম। কাজেই সুরক্ষা নিশ্চিত করা বা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এই সমস্ত নিম্নমানের পিপিই, মাস্ক এবং হ্যান্ড গ্লোভস ব্যবহার করে স্বাস্থ্যকর্মীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিছু ক্ষেত্রে তাদের মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে। এই বিষয়ে অনিয়ম ও দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং এই বিষয়ে কাজকর্ম চলছে, আমরা দেখছি। এখনও ফলাফল আমরা জানি না, তবে মাননীয় প্রধানমন্ত্রী যখন ধরেছেন এটার বিষয়ে কিছু না কিছু হবে, আমরা আশাবাদী। দুজন চিকিৎসক স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদের মান সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন, আমরা গণমাধ্যমে দেখতে পারলাম। তার জন্য তাদেরকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এটা গণমাধ্যমের খবরে প্রকাশ। এগুলো বিষয়গুলি সত্য হলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলে মনে করি আমি। সাম্প্রতিক সময়ে অব্যবস্থার অন্যতম উদাহরণ হিসেবে বলা যায় এই মহামারী কোভিড-19 শনাক্তকরণের জন্য রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং পরীক্ষা না করে রিপোর্ট দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন দুটি প্রতিষ্ঠান এখন খুব আলোচিত হচ্ছে, একটা হলো জেকেজি ও একটা হলো রিজেন্ট, তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এটা সংবাদ মাধ্যমের খবর। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা সুবিধা সৃষ্টি না করেও ও চিকিৎসা সেবা না দিয়ে রোগীদের নিকট থেকে বিভিন্নভাবে অর্থ আদায় করছে। এই কাজটির অন্যতম অভিযুক্ত আবার সেই রিজেন্ট হাসপাতাল। এই সকল প্রতিষ্ঠান পরীক্ষা করার এবং কোভিড-19 রোগীদের চিকিৎসা করার অনুমোদন পেয়েছে স্বাস্থ্য বিভাগের যথাযথ কর্তৃপক্ষ থেকে। প্রথম প্রশ্ন হলো, এ ধরনের প্রতিষ্ঠান যাদের কোভিড-19 শনাক্তকরণের কোনো ব্যবস্থা নেই বা সে ধরনের হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নেই, তারা কিভাবে পরীক্ষা, রিপোর্ট ও রোগী ভর্তির অনুমোদন লাভ করলো? দ্বিতীয়ত, অনুমোদন দেওয়ার পরে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহ তাদের দায়িত্ব কিভাবে ও কতটুকু পালন করছে বা করছেন না, সেই দেখার দায়িত্ব অনুমোদন প্রদানকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরে। সেই বিষয়ে তারা কি করলেন? যতটুকু জানা যাচ্ছে, স্বাস্থ্যসেবার নামে অপকীর্তির, দুর্নীতি ও মানুষের জীবন নিয়ে অবহেলার বিরুদ্ধে সময় মতো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জনগণের অভিযোগের প্রেক্ষিতে র্যাব এদের আটক করেছে ও প্রতিষ্ঠানগুলি সিলগালা করেছে। কালকে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে কিছু বলেছেন, তাতে আমরা জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তারপরেই এই বিষয়গুলি সম্পর্কে কিছু না কিছু ব্যবস্থা হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তো অনেক কাজ থাকে, ওনার পক্ষে সব কিছু কি সবসময় দেখা সম্ভব? আর উনি যদি এটা ওনার চোখে এড়িয়ে যেত তাহলে কি এরকমভাবে বিভিন্নভাবে মানুষ প্রতারণার শিকার হতো, বিভিন্নভাবে মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হতো? সে বিষয়ে কি আর কারো দেখার কোনো দায়িত্ব ছিল না? এদের সঙ্গে সংশ্লিষ্ট কতজন লোক ছিলেন, কতগুলি মন্ত্রণালয় ছিল, কতগুলি অধিদপ্তরের মানুষ এখানে জড়িত ছিলেন? এই বিষয়গুলিতে আমি মনে করি আমাদের চিন্তা করার বিষয় আছে। ব্যক্তিগত পর্যায়ে কিছু ক্ষতি হয়েছে, সামান্য জিনিস ক্ষতি হয়েছে, কিছু লোকের ধরা হয়েছে, এখন তাদের হয়তো কিছু একটা হবে, শাস্তি হবে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে গেছে আমাদের এই সামান্য একটা বিষয় থেকে। সেটা হলো, এখন আমাদের দেশের কোভিড-19 পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে আমাদের দেশের মানুষরা যখন বিদেশে যাচ্ছে সেখানে তাদের পজিটিভ হিসাবে শনাক্ত হচ্ছে এবং আমাদের দেশের এই টেস্টকে আর বিদেশে বিভিন্ন দেশ আর এটাকে গ্রহণ করছেন না, তারা এটাকে বিশ্বাসযোগ্য মনে করছেন না। বেশ কয়েকটি দেশ বাংলাদেশি যাত্রীদের নিয়ে বিমানে তাদের দেশে অবতরণ নিষিদ্ধ ঘোষণা করেছেন। আমরা পৃথিবীতে একঘরে হয়ে যাওয়ার অবস্থা পড়েছি, সামান্য একটা ব্যাপার, কিন্তু ওটাতে কতদূর আমাদের দেশের ভাবমূর্তি কতটুকু গেল, দেশের সাধারণ মানুষের কত ক্ষতি হলো, এগুলো বিষয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এখন কালকে দেখলাম যে ইতালিতে 125 জন বাংলাদেশি যাত্রী গেছে কাতার এয়ারওয়েজে, তারা দোহা থেকে গিয়ে ওখানে নামার পরে তাদেরকে প্লেন থেকে নামতে দিচ্ছে না এবং ডিক্লেয়ার করা হয়েছে যে তারা করোনা বোম নিয়ে আসছেন, করোনা ভাইরাস বোম নিয়ে তারা এখানে এসছেন। সেইভাবে তাদেরকে ট্রিট করে তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ ওই যে আমরা ভেজাল সার্টিফিকেট বিক্রি করেছি এবং এটা বিদেশিরা জেনে গেছে, এখন তারা আর আমাদের বিশ্বাস করছে না। কাজে সামান্য জিনিস থেকে দেশের কত বড় ক্ষতি হয়, এটা একটা তার বড় এক্সাম্পল আমি মনে করি। আমি এখানে আর এখন লকডাউন সম্পর্কে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে লকডাউন কার্যকর সম্ভব হয় না, আর সে কারণে এই পদ্ধতিতে যে করোনা সংক্রমণ প্রতিরোধ সম্ভব না সেটা আজ পরীক্ষিত সত্য।
সে অবস্থায় রোগী শনাক্ত করে আইসোলেশনে রাখা, যদি শনাক্ত করা যায় তাদেরকে আইসোলেশন রাখা রোগ বিস্তার বা সংক্রমণ রোধে অনেক সহজ ও কার্যকর পদ্ধতি। বাংলাদেশের মানুষ এখন মোটামুটি সচেতন। রোগাক্রান্ত হলে যতটুকু সম্ভব নিজেরাই পরিবারের অন্যান্য সদস্য ও পাড়া প্রতিবেশী থেকে আলাদা থাকে ও থাকতে বাধ্য হয়। তারা না থাকলেও আশেপাশের লোকরাই তাদেরকে আলাদাভাবে রাখার জন্য বাধ্য করে। সে প্রক্রিয়ায় রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ অনেক সফলভাবে করা সম্ভব। এ কারণে রোগীর শনাক্তকরণের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া আবশ্যক। শনাক্তকরণ পরীক্ষাগারের সংখ্যা যতটা সম্ভব বাড়াতে হবে। এভাবেই সংক্রমণ প্রতিরোধ করা সহজ ও সম্ভব। আমি আবার যোগ করতে চাই, বাস্তব অভিজ্ঞতার আলোকে বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে লকডাউন কোনো সুফল বয়ে আনবে না। এতে অযথা মানুষের হয়রানির শিকার হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। আমি যতটুকু তাকে দেখেছি উনি বাস্তবতার ভিত্তিতেই সব কিছু বিবেচনা করেন। কেতাবের খাতাপত্র, বিদেশের কথাবার্তা, বইপত্র নিয়ে উনি কথা বলেন না। উনি দেশ ও জনগণের মানুষ, উনি মাটি ও মানুষের সঙ্গে জড়িত। আমি মনে করি উনি বিষয়টি উপলব্ধি করতে পারবেন। এটাতে কোনো লাভ হচ্ছে না। এটাতে গিয়ে আমরা যদি তার আইসোলেশন করার জন্য তাদেরকে রোগী শনাক্ত করার পর আইসোলেশন করি, এটাতে আমি মনে করি এটা অনেক সুফল বেশি আনবে। অনেক তাড়াতাড়ি রোগ কিছুটা হলো কন্টেইনমেন্ট হবে, রোগ সরাবে না আর। এইভাবে লকডাউন করে যেটা করতে যাচ্ছি এটা একটা অরণ্যের নতুন প্রধানমন্ত্রীর ভাষা। এটা কোনো লাভ হচ্ছে বলে আমি মনে করি না মানুষের, এবং এটাতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বিঘ্নিত হচ্ছে, ফলশ্রুতিতে রোগ সংক্রমণ মোটেই কমছে না। এটা ইউরোপ আমেরিকার জন্য ঠিক হতে পারে, আমাদের দেশের জন্য আমি মনে করি এটিকে পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি। করোনা চিকিৎসা সেবা বৃদ্ধি আতঙ্ক কমাবে ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনবে। আমি মনে করি করোনা ভাইরাস সংক্রমণ কমানো যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি এ রোগের আতঙ্ক কমানো। সেটা সম্ভব যদি এ রোগের মৃত্যুর হার কমতে থাকে। যখন মানুষ দেখবে রোগে আক্রান্ত হলেও মারা যাচ্ছে না, তারা আর এই রোগের ভয়ে আতঙ্কিত হবে না। মানুষ স্বাভাবিকভাবে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, অর্থনীতিতে গতি ফিরে আসবে। সে কারণে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বেশি মনোযোগী হওয়া আবশ্যক। করোনা মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খুব ব্যয়বহুল বা কষ্টসাধ্য নয়। এই কথাটা আমি আরেকবার বলতে চাই, এটা কিন্তু খুব ব্যয়বহুল বা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা, আইসিইউ, ভেন্টিলেটর সাপোর্ট যতটুকু সম্ভব থাকলেই মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে। সেদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এই অনুরোধ আমি জানাচ্ছি। মাননীয় স্পিকার, করোনার বিপদের মধ্যে আবার নতুন করে আরেকটি বিপদ শুরু হয়েছে, সেটা হলো বন্যা। উজান থেকে পানিতে দেশের বেশ কয়েকটি জেলার নদী তীরবর্তী এলাকাসমূহ প্লাবিত হচ্ছে এবং প্রতিদিন এই প্লাবনের সংখ্যা বাড়ছে, দুর্গত মানুষের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, জামালপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলাসমূহ বন্যায় প্লাবিত হওয়ার খবর জানা গেছে এবং প্রতিদিন এটা বাড়ছে। রংপুরেও কিছুটা অংশ প্লাবিত হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের হিসাবে 15 লাখের বেশি গতকাল বা পরশু দিনের হিসাব বেশি মানুষ দুর্গত হয়েছেন। বহু বাড়িঘর, এমনকি কিছু কিছু জেলার প্রধান সড়কও পানিতে তলিয়ে গেছে বন্যায়। পানিবন্দী হয়ে 1.5 লাখের বেশি পরিবার। বন্যার কারণে গবাদি পশু, হাঁস মুরগি ইত্যাদি গৃহপালিত পশু নিয়ে দুরবস্থা পড়েছে বন্যায় আশ্রয়হীন পরিবারগুলি। বিশেষজ্ঞরা বলছেন উত্তর জেলাসমূহের বন্যার পানি পর্যায়ক্রমে নিচের দিকে এসে নিম্নবর্তী জেলাসমূহে প্লাবিত করবে। এটা বিশেষজ্ঞদের কথা। এবারের বন্যার ধরন অনেকটা 1998 সালের মতো দীর্ঘস্থায়ী হতে পারে এই বন্যা। সে সময় বন্যা 33 দিন স্থায়ী হয়েছিল। তাই বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপর একটা বাড়তি চাপ এবং এইভাবে সম্ভাব্য দীর্ঘমেয়াদী বন্যার জন্য খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী দ্রুত প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এর সঙ্গে আবার যদি আশ্রয় কেন্দ্রগুলিতে এখন আবার আমাদের করোনার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবেলার সক্ষমতা সহ আশ্রয় কেন্দ্র, মানে গাদাগাদি করে লোক রাখা যাবে না, এই ধরনেরভাবে আশ্রয় কেন্দ্র সাজাতে হবে, সেগুলো বিশেষজ্ঞরা বলেছেন। মাননীয় স্পিকার, বন্যায় লালমনিরহাট জেলাসহ আমার নির্বাচনী এলাকা লালমনিরহাট জেলাসহ আমার নির্বাচন সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, মোগলহাট, কুলাঘাট ইত্যাদি এলাকায় নদী অঞ্চলের লোকজন ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের জন্য খাদ্য সামগ্রী, পর্যাপ্ত প্রয়োজনীয় পণ্যাদি সরবরাহের জন্য দাবি জানাচ্ছি। বন্যা দুর্ভোগের সাথে সাথে বেশ কিছু এলাকায় নদী ভাঙন সৃষ্টি হয়েছে, সব জায়গায় হচ্ছে এটা। তিস্তা নদীর ভাঙনের ফলে রাজপুর, খুনিয়াগাছ ও গোকুণ্ডা ইউনিয়ন এবং ধরলা নদীর ভাঙনের ফলে মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের বেশ কিছু
আবাদি জমি ফসলসহ নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনে এবং একই সঙ্গে নদী ভাঙন এলাকা চিহ্নিত করে ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি। এটা আমি সকল এলাকার জন্যই বলছি, যেগুলো এলাকা এইভাবে বন্যার জন্য দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় স্পিকার, অতি সম্প্রতি গত 29শে জুন 2020 যেদিন আমরা বাজেট এখানে পাশ করছিলাম অর্থ বিল, সেই সময় কিন্তু একটা মর্নিং বার্ড নামে একটি লঞ্চ ডুবি হয়েছিল ময়ূর 2 নামক লঞ্চের ধাক্কায়, এবং শত যাত্রী নিয়ে নিমজ্জিত হয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি 34টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, 34 জন মারা গেছে। এই বিষয়টি এখানে আমি আনলাম যে ঘটনাটা একেবারেই আমাদের অতি কিছুদিন আগেই ঘটনাটা ঘটেছে আমাদের চোখের সামনেই। সরকারি তথ্য মতে দেশের 35% যাত্রী নৌপথে যাতায়াত করে। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের এক পরিসংখ্যানে জানা যায় 2019 সালে মোট দুর্ঘটনা ঘটেছে 820টি, এতে প্রাণহানি হয়েছে 685 জন। একই সূত্রে বলা হয়েছে গত 25 বছরে লঞ্চ ডুবির ঘটনায় ঘটেছে 700টি এবং মৃত্যু হয়েছে 20,000 লোকের। সাধারণত রিপোর্টে যে কারণগুলি দুর্ঘটনার জন্য চিহ্নিত করা হয়, এগুলো কোনো দুর্ঘটনা হলে একটা তদন্ত কমিটি হয় এবং একটি রিপোর্ট পেশ করা হয়। এই রিপোর্টগুলিতে যেটা থাকে সেটা হলো যে দোষ ত্রুটিগুলি থাকে সেটা হলো নকশার ত্রুটি, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ইত্যাদি। এই সকল দেখার বিষয়ের জন্য সরকারের নির্দিষ্ট সংস্থা রয়েছে। যে কোনো কারণেই হোক এই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছেন না, করলে এই ধরনের দুর্ঘটনা ক্রমান্বয়ে কমে আসতো। তাছাড়া অভিযোগ আছে প্রশিক্ষণবিহীন ব্যক্তিদের টাকার বিনিময়ে জাহাজ বা লঞ্চ চালানোর সার্টিফিকেট দেওয়া হয়। লঞ্চের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করার প্রক্রিয়া নাকি অর্থের বিনিময়ে ত্রুটিহীন সনদ প্রণয়নের মাধ্যমে সমাপ্ত করা হয়। আবার অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনকে বৈধ করা হয় দুর্নীতির মাধ্যমে। এগুলো অভিযোগ আমরা গণমাধ্যম থেকে বিভিন্ন সময় জেনেছি। আমি এই বিষয়গুলির দিকে আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জানা মতে এ পর্যন্ত ঘটে যাওয়া নৌ দুর্ঘটনার বিচার প্রক্রিয়া কখনোই কোনো সময় শেষ হয়নি। শাস্তি নিশ্চিত করা যায়নি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা তত্ত্বাবধানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের। মাননীয় স্পিকার, বিশেষজ্ঞদের মতে বিচারের দীর্ঘসূত্রিতার কারণেই অভিযুক্ত ব্যক্তির শাস্তি নিশ্চিত না হওয়ায় দুর্ঘটনার লাগাম টানা সম্ভব হচ্ছে না। এ বিষয়টি ফয়সালা হওয়া আবশ্যক। এ সংক্রান্ত দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা যেতে পারে। মাননীয় স্পিকার, আমি এখানে আরেকটি বিষয় তুলে আনতে চাই। সামনে ঈদুল আজহা বা কোরবানির ঈদ আসছে। প্রায় প্রতি বছর এই সময় চামড়ার প্রকৃত মূল্য নিয়ে একটি সংকট সৃষ্টি করা হয়। কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করার নিষেধাজ্ঞা আছে। কাঁচা চামড়া পচনশীল, খুব বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। আর প্রক্রিয়াজাতকরণ, কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের যে সুযোগ সুবিধাদি ফ্যাক্টরি, এগুলোর সংখ্যা সীমিত। সেই সংখ্যার সুবিধা নিয়ে কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে যে কোনো মূল্য ঠিক করে সেই মূল্যে তারা নামমাত্র মূল্যে তারা চামড়াটি কেনে। কেননা চামড়া ব্যবসায়ীদের আর কোনো উপায় থাকে না, হয়তো এটা পচে যাবে, তাড়াতাড়ি করে যে কোনোভাবেই তারা বিক্রি করতে চায়। সেই প্রেক্ষিতে ফলে চামড়া বিক্রির টাকায় যে সুবিধাভোগী যারা, এটা এই জন্যই এই জিনিসটা আসে না। যেহেতু সুবিধাভোগীরা একেবারে দুস্থ মানুষ, মিসকিন, এতিম, ফকির, এরা হলো সুবিধাভোগী। কাজে এরা তো কোনো দাবি করতে পারে না, কাজে এদের দাবি থেকে সবসময় পিছিয়ে ফেলে রাখা হয়। এবং চামড়া ব্যবসায়ীরা বিনা পয়সায় এই চামড়াগুলি, প্রায় বিনা পয়সায় চামড়াগুলি কিনে ব্যবসা করে। এটা 80-র দশকে যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব ছিলেন, তখন চামড়ার ইন্ডাস্ট্রিকে একটা ইনসেন্টিভ যাওয়ার জন্য তিনি এই সুযোগটা দিয়েছিলেন যে কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা যাবে না, তারা কিছু কম দামে এখানে লোকালি পাবে এবং চামড়ার ব্যবসাটা এখানে ভালো উন্নতি করতে পারবে, চামড়ার প্রোডাকশন বাড়বে, এক্সপোর্ট করতে পারবে। কিন্তু সেটাকে এখন 40-50 বছর এই সুবিধা চালিয়ে দেওয়া হচ্ছে এবং এর কারণে এরা বিভিন্নভাবে এই গরিব দুঃখী মানুষের হক তারা বিভিন্নভাবে তা ব্যবস্থা করছে। আমি মনে করি এই সিন্ডিকেট ভাঙা অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আপনার মাধ্যমে আমি তাকে অনুরোধ করব, দরকার হলে এক্সপোর্ট খুলে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে তাদের সঙ্গে কম্পিটিশনে আসুক। কম্পিটিশন করলে প্রকৃত দামটা পাওয়া যাবে এবং এই দামটা ফকির মিসকিনরা পাবে। সাধারণ জনগণ আমি মনে করি এটার দরকার নেই, কিন্তু ফকির মিসকিন এবং এতিমদের হকটার জন্য, রক্ষা করার জন্য এই বিষয়টিকে এখনই লক্ষ্য দেওয়া দরকার।
প্রতিযোগিতার ফলে চামড়ার প্রকৃত মূল্য বিক্রেতারা পাবে, তারা প্রতিযোগিতায় কিনুক, কিনে তার ফ্যাক্টরি চালাবে। বিদেশে যদি যে দাম দেয় সেই দাম দিয়ে তারা কিনবে। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের টেকনিশিয়ান নেটওয়ার্ক ও টেকনিশিয়ান হার্ডওয়্যার পদে কর্মরত ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়াররা 13তম গ্রেডে কর্মরত আছেন বলে আমাকে জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, উক্ত 2 পদে নিয়োগের যে শিক্ষাগত যোগ্যতা ঠিক একই যোগ্যতায় অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়সমূহে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডে নিয়োগ লাভ করেন। সংসদের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দীর্ঘদিন হতে তাদের পদটি 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে তোলার জন্য আপনার নিকট তারা বিভিন্নভাবে আবেদন করেছেন, আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। আমি মনে করি দৃষ্টি যদি আপনারা বিবেচনা করবেন এবং যেটা তাদের দাবিটি যদি সঠিক হয় সেটা আপনি এটা মঞ্জুর করার জন্য উদ্যোগ নেবেন। মাননীয় স্পিকার, সংসদের রেওয়াজ অনুযায়ী সংসদে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীরা বাজেট অধিবেশনে যাতে 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অনারিয়াম পায় তার জন্য সুপারিশ করছি। একই সাথে সংসদে সকল ভিআইপিদের কাজে নিয়োজিত গানম্যানরা এটা এখনও পায় না, তবে এরা কাজ করে সকলের সঙ্গে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, আপনার মাধ্যমে ওনাকে এটা রিকোয়েস্ট করছি, গানম্যানরা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কর্মরত সকলে যাতে এই অনারিয়াম পায়, এর আওতা আসে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে। মাননীয় স্পিকার, বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজে দেশবাসী সন্তুষ্ট বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রণালয়গুলি হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ইত্যাদি। আরও সবাই ভালোই কাজ করছেন, তবে আমাদের কাছে এটা ভালো লেগেছে সেটা বললাম। এই সকল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীদের আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই অধিবেশনের আরেকটি বিশেষত্ব আছে। প্রতিদিন ঠিক সময়ে অধিবেশন কার্যক্রম শুরু হয়েছে। কোরাম সংকট বা অন্য কোনো কারণে 1 মিনিটও সময় নষ্ট হয়নি। দিনের কার্যাবলী সুচারুরূপে সমাপ্ত হয়েছে খুব যথার্থ সময়। মাননীয় স্পিকার, আপনি নিজে এবং কোনো সময় মাননীয় ডেপুটি স্পিকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন। সংসদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ঠিক সময়ে কোনো দিন সময়ের আগেই সংসদে উপস্থিত হয়েছেন। নিজে ব্যক্তিগতভাবে নিজের সচিবালয় ও সংশ্লিষ্ট সকল বিভাগের প্রস্তাব উত্থাপন করেছেন, যেটা আমাদের সংসদীয় ইতিহাসে বিরল। আমি দীর্ঘদিন সংসদে আছি, কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে প্রস্তাব উত্থাপন করতে নিজের থেকে দেখিনি। সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।